গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 14 নম্বর ক্লাস এবং আজকের ক্লাসে আমরা আরেকটা নতুন টপিক দেখব, সেটা হলো জৈন ধর্ম অর্থাৎ জৈনিজম। তো এর আগের ক্লাস দুটোতে আমরা দেখেছিলাম বৌদ্ধ ধর্ম অর্থাৎ বুদ্ধিজম এবং তার আগে অলরেডি কিন্তু তিনটে টপিক কমপ্লিট হয়ে গেছে। একটা হলো পাষাণকাল, সেকেন্ডলি হয়েছে তোমাদের বৈদিক কাল, সেকেন্ডলি হয়েছে সিন্ধু সভ্যতা এবং তৃতীয়ত হয়েছে তোমাদের বৈদিক সিভিলাইজেশন, বৈদিক সভ্যতা। তো এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, ওপরে আই বাটনে ডান সাইডে দেখো, উপরে আই বাটন শো হচ্ছে, সেটার উপরে দেখো একটা লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করতে পারো। অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো ক্লিক করে পরপর দেখে নিতে পারবে। তো আজকে নতুন টপিক জৈন ধর্ম। তো জৈন ধর্মের আগে সবার প্রথমে জানতে হবে যে জৈন শব্দের অর্থ কি, বা জৈন এই শব্দটা এসছে কোথা থেকে। তো এখানে ফার্স্টে হেডিং করো যে জৈনিজম বা জৈন ধর্ম। জৈন ধর্ম, জৈনিজম। তো জৈন ধর্মের এই জৈন শব্দটা এসছে কোন শব্দ থেকে? জিন শব্দ থেকে জৈন শব্দ এসছে। তো এখানে লেখো এই যে জৈন শব্দটি তৈরি হয়েছে, কোথা থেকে? তো জৈন শব্দটি তৈরি হয়েছে জিন শব্দ থেকে। জিন জিন নামক শব্দ থেকে জৈন শব্দ এসেছে। এবং এই জিন শব্দের অর্থ কি? এর অর্থ কি কোশ্চেন দিতে পারে। তো এর অর্থ হলো জয় লাভ করা বা বিজেতা। এর অর্থ কি? জিন শব্দের অর্থ হলো জয় লাভ করা বা যাকে বলা হয় বিজেতা, বা জয় লাভ করা। তো কি জয় লাভ করা? তো আমাদের যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়কে জয় লাভ করা, অর্থাৎ সেটাকে বিজয় করা হলো জৈন ধর্মের জিন শব্দের অর্থ। তো এখানে লিখতে পারো, যদি বলে যে কোন জিনিস জয়লাভ করার কথা বলা হচ্ছে, তো আমাদের ইন্দ্রিয়কে, আমাদের ইন্দ্রিয়কে জয়লাভ করা, হলো জিন শব্দের অর্থ। বৌদ্ধ ধর্মে শুরুতে যখন পড়িয়েছিলাম, মানে এর আগের দুটো ক্লাসে, বৌদ্ধ ধর্ম শুরু করেছিলাম যে সংস্থাপক কে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। তো পড়েছিলাম কে আমরা? গৌতম বুদ্ধ। তেমনি জৈন ধর্মেও কিন্তু এরকম জৈন ধর্মের যারা মতবাদ দিয়েছে এরকম 24টি শিক্ষকের কথা পাওয়া গিয়েছে এবং এই 24টা শিক্ষককে বলা হচ্ছে কি? বলা হচ্ছে তীর্থঙ্কর। 24টা তীর্থঙ্কর, তার মধ্যে 4টে তীর্থঙ্কর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম দুটো এবং লাস্টের দুটো মিডিলে যারা আছে তাদের উপরে কোনো এক্সামের কোশ্চেন দেয় না, বা মনে না রাখলেও কোনো ব্যাপার না। তো আমরা সেই যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট যে 4টে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো নেক্সট লেখো এখান থেকে পাশে যে জৈন ধর্মের যে 24টা টিচার ছিল, জৈন ধর্মের মধ্যে, জৈন ধর্মের মধ্যে যে 24 জন শিক্ষক ছিল, এই 24টি শিক্ষককে কি বলা হচ্ছে? 24টি শিক্ষককে বলা হচ্ছে কি? 24টি শিক্ষককে বলা হয় তীর্থঙ্কর। কি বলা হচ্ছে? তীর্থঙ্কর বলা হচ্ছে। অর্থাৎ প্রথম যে টিচার ছিলেন তাকে বলা হচ্ছে কি? প্রথম তীর্থঙ্কর। দ্বিতীয় যিনি ছিলেন দ্বিতীয় তীর্থঙ্কর। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে 23 নম্বর, 24 নম্বর তীর্থঙ্কর। এবং 24 নম্বর তীর্থঙ্কর, লাস্ট যে তীর্থঙ্কর ছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল মহাবীর। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এদের নাম কি ছিল? এদের কোথায় মৃত্যু হয়, বা এদের অন্য যদি নাম থাকে, বা এদের জন্ম কোথায় হয়েছে, এগুলোর ব্যাপারে ডিটেলস জানতে হবে। এবং লাস্টলি যে মহাবীর আছে, মহাবীরের উপরে ডিটেলসে আমাদের পড়তে হবে। মহাবীরের ওখান থেকে মহাবীরের বাবার নাম কি, মায়ের নাম কি, তার ছোটবেলার নাম কি ছিল, ওয়াইফের নাম কি ছিল, তার ছেলে মেয়ের নাম কি ছিল, এগুলো সব কিন্তু ডিটেলসে আমরা ধীরে ধীরে দেখব। তো ফার্স্ট লেখো এখানে প্রথম তীর্থঙ্কর।
প্রথম তীর্থঙ্করের নামগুলো একটুখানি আমরা ফার্স্টে জেনে নিই। ফার্স্ট তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্কর, দ্বিতীয় তীর্থঙ্কর, দ্বিতীয় তীর্থঙ্কর, 23 নম্বর তীর্থঙ্কর, 23rd তীর্থঙ্কর এবং লাস্টলি ছিল কি 24 নম্বর তীর্থঙ্কর, 24th তীর্থঙ্কর। তো প্রথম তীর্থঙ্করের নাম কি? প্রথম তীর্থঙ্করের নাম হলো ঋষভ দেব, ঋষভ দেব। দ্বিতীয় তীর্থঙ্করের নাম হলো অজিত নাথ, অজিত নাথ। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, পার্শ্বনাথ এবং এনার নাম অনুসারে ইনি যেখানে জ্ঞান প্রাপ্তি করেছিলেন, তো সেই জায়গায় এনার নাম অনুসারে এনার মানে সেই শিখরের নাম, সেই পাহাড়ের নাম হয়ে গেছে কি পারশনাথ পাহাড়। সেগুলো সব ডিটেলসে পরবর্তীতে ডিসকাস করছি। তার আগে এখানে দেখে নাও 24 নম্বর তীর্থঙ্কর কে ছিলেন। 24 নম্বর তীর্থঙ্কর ছিলেন মহাবীর স্বামী, মহাবীর ছিলেন 24 নম্বর তীর্থঙ্কর। তো এই চারজনের ব্যাপারে এবার আমরা ধীরে ধীরে ডিটেলসে দেখব। তো নেক্সট পেজে হেডিং করো প্রথম তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্কর, ফার্স্ট তীর্থঙ্কর। তো প্রথম তীর্থঙ্করের নাম কি ছিল? প্রথম তীর্থঙ্করের নাম এক্ষুনি আমরা পড়লাম, প্রথম তীর্থঙ্করের নাম ছিল ঋষভ দেব। কি ছিল? ঋষভ দেব ছিল প্রথম তীর্থঙ্করের নাম। বা ঋষভ দেব ছাড়া এর আর একটা নাম আছে, এনার নাম হলো আদিনাথ, আদিনাথ, আদিনাথ। তো ঋষভ দেব বা আদিনাথ ছিল প্রথম তীর্থঙ্করের নাম। এনার জন্ম কোথায় হয়েছিল? এই ঋষভ দেবের জন্ম কোথায় হয়েছিল? এনার অন্য নাম ছিল কিনা, এছাড়া আদার্স নেম, অন্য নাম, এবং এনার কোথায় মৃত্যু হয়, এনার মৃত্যু কোথায় হয়, এগুলো আমাদের জানতে হবে। তো জন্ম কোথায় হয়েছিল ঋষভ দেবের? তো ঋষভ দেবের জন্ম হয়েছিল অযোধ্যাতে, অযোধ্যা, অযোধ্যাতে, অযোধ্যা ইউপিতে এনার জন্ম হয়েছিল এবং ইনি অযোধ্যার রাজা ছিলেন এই ঋষভ দেব। এনার অন্য নাম কি ছিল? অন্য নাম ছিল কেশরিয়া নাথ। অন্য নাম কি ছিল? কেশরিয়া নাথ। এক্সামে কোশ্চেন দিয়েছিল, মনে রাখবে, কেশরিয়া নাথ ছিল এনার অন্য নাম। এবং এনার মৃত্যু হচ্ছে কোথায়? এনার মৃত্যু হচ্ছে কৈলাস পর্বতে গিয়ে এনার মৃত্যু হচ্ছে। কোথায় মারা যাচ্ছে? কৈলাস পর্বতে, কৈলাস পর্বতে গিয়ে এনার মৃত্যু হচ্ছে। প্রথম তীর্থঙ্করের উপর থেকে আর কিছু জানার দরকার নেই, নাম জানবে, কোথায় জন্ম হয়েছিল অযোধ্যা, অন্য নাম ছিল কেশরিয়া নাথ এবং মৃত্যু হচ্ছে কোথায়? মৃত্যু হচ্ছে কৈলাস পর্বত। সেকেন্ডলি হেডিং করো এখান থেকে দ্বিতীয় তীর্থঙ্কর। দ্বিতীয় তীর্থঙ্করের ব্যাপারেও বেশি কিছু জানতে হবে না, শুধু দ্বিতীয় তীর্থঙ্করের নাম এবং এনার জন্ম কোথায় হচ্ছে, এইটুকু জানলেই দ্বিতীয় তীর্থঙ্কর, আর বেশি কিছু এর থেকে কোশ্চেন দেয় না। তো লেখো দ্বিতীয় তীর্থঙ্কর, জৈন ধর্মের দ্বিতীয় তীর্থঙ্কর। তো দ্বিতীয় তীর্থঙ্করের নাম কি ছিল? তো এনার নাম ছিল অজিত নাথ, অজিত নাথ। এই অজিত নাথেরও জন্ম কোথায় হচ্ছে? এনার জন্ম কোথায় হচ্ছে? এবং আচ্ছা, এনার জন্ম কোথায় হচ্ছে? এনার জন্ম হচ্ছে কিন্তু অযোধ্যাতে, অযোধ্যা। তাহলে প্রথম তীর্থঙ্কর তারও জন্ম হচ্ছে কোথায়? অযোধ্যাতে। দ্বিতীয় তীর্থঙ্কর অজিত নাথ, তারও জন্ম হচ্ছে কোথায়? অযোধ্যাতে। এবং এনার ব্যাপারে উল্লেখ আছে কোথায়? এটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, লিখে রাখো। এনার ব্যাপারে কোন বেদে উল্লেখ আছে? তো এনার ব্যাপারে উল্লেখ আছে, এনার ব্যাপারে উল্লেখ আছে কোথায়? আছে যজুর্বেদের মধ্যে, যজুর্বেদের মধ্যে এনার ব্যাপারে উল্লেখ আছে। কোথায় উল্লেখ আছে? যজুর্বেদের মধ্যে এনার ব্যাপারে, দ্বিতীয় তীর্থঙ্কর অজিতনাথের ব্যাপারে উল্লেখ আছে। এরপরে নেক্সট হেডিং করো 23তম তীর্থঙ্কর। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল হিস্ট্রি ক্লাস।
এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যে পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে রেগুলার বেসিসে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে তোমরা তোমাদের টাইম মতো ক্লাস কিন্তু দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে তোমরা রুটিন পেয়ে যাবে, রুটিন ওয়াইজ যে ক্লাসের লিঙ্কগুলো সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। এছাড়া এক্সাম রিলেটেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক বা কোনো অ্যাডমিট কার্ড রেজাল্ট প্রকাশিত হোক, সবার আগে সেখানে কিন্তু ইনফর্ম করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এবং তোমাদের মনের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়ারিজ থাকে, সেটাও শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে তোমরা আমাদেরকে জানাবে এবং তোমাদেরকে কিন্তু সেখান থেকেই রিপ্লাই প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো এখন, তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস। এর পাশাপাশি আরআরবি, এনটিপিসি স্পেশাল ম্যাথের যে ফাউন্ডেশন ব্যাচ, সেটাও চলছে তোমাদের এই চ্যানেলে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল ম্যাথস বাই, এবং নতুন চ্যানেল বলতে পারো ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেল। যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ক্লিক করে নতুন চ্যানেলটা ভিজিট করে নিতে পারো এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও। রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। নেক্সট হেডিং করো 23তম তীর্থঙ্কর। 23তম জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। তো জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম কি বললাম? জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম হলো পার্শ্বনাথ। 23তম তীর্থঙ্কর হলো পার্শ্বনাথ। এই পার্শ্বনাথের বাবার নাম কি, মায়ের নাম কি, কোথায় জন্ম হয়েছে, এগুলো আমাদের জানতে হবে। তো এনার পিতার নাম কি, মায়ের নাম কি, মাতার নাম কি, কোথায় জন্ম হয়েছে, কোথায় এবং কত সালে জন্ম হয়েছে, ওয়াইফের নাম কি অর্থাৎ পত্নীর নাম কি, বউয়ের নাম কি, এবং এনার জ্ঞান প্রাপ্তি কোথায় হয়েছে। জ্ঞান প্রাপ্তি থেকে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এই পার্শ্বনাথের জ্ঞান প্রাপ্তি, এনার জ্ঞান প্রাপ্তি কোথায় হয়, জ্ঞান প্রাপ্তি কোথা থেকে হয়েছে, এবং এনার সিদ্ধান্ত। আচ্ছা, এক মিনিট পরপর লিখে আসি, তাহলে এখানে বোঝা যাবে। পিতার নাম কি? পিতার নাম হলো অশ্ব সেন। পিতার নাম লেখো, পিতার নাম কি? পিতার নাম হলো অশ্ব সেন। অশ্ব সেন ইনি কোন বংশের রাজা ছিলেন বা কোথাকার রাজা ছিলেন? তো ইনি ছিলেন কাশীর রাজা। অশ্ব সেন ছিল কোথাকার রাজা? কাশীর রাজা ছিলেন। মায়ের নাম কি ছিল? মায়ের নাম ছিল বামা। মাতা কে ছিল? মাতা ছিল বামা। মাতার নাম ছিল কি? মাতার নাম ছিল বামা। এনার জন্ম কোথায় হচ্ছে? পার্শ্বনাথের। তো পার্শ্বনাথের জন্ম হচ্ছে কাশীতেই জন্ম হচ্ছে। এবং কত সালে এনার জন্ম হচ্ছে? 850 খ্রিস্টপূর্বাব্দে। 850 খ্রিস্টাব্দে। এক্সাক্ট ডেট কিন্তু বলা নেই, কারণ এক এক বইতে এক এক রকম আছে। তো এখানে অ্যাপ্রক্সিমেট 850 খ্রিস্টপূর্বাব্দ ধরে নাও, কারণ ম্যাক্সিমাম বইতে এর আশেপাশের ডেটই দেওয়া আছে। তো এখানে পাশে লিখে রাখতে পারো 850 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে এনার জন্ম হচ্ছে। এবং কোথায় জন্ম হচ্ছে? জন্ম হচ্ছে কাশীতে। কাশীতে এনার জন্ম হচ্ছে। এবার এনার ওয়াইফের নাম কি? এনার ওয়াইফের নাম, এনার পত্নীর নাম কি? এনার ওয়াইফের নাম হলো প্রভাবতী।
প্রভাবতী। প্রভাবতী হলো এনার ওয়াইফের নাম। এনার জ্ঞান প্রাপ্তি কোথায় হচ্ছে, কোথা থেকে পার্শ্বনাথ জ্ঞান প্রাপ্ত করছে, কোন লোকেশন থেকে? তো এনার জ্ঞান প্রাপ্তি হয়, এনার জ্ঞান প্রাপ্তি হয় কোথায়? সাম্যেদ শিখর। সাম্যেদ শিখর থেকে এনার জ্ঞান প্রাপ্তি হয় এবং সম্মেদ শিখরে এনার জ্ঞান প্রাপ্তি হওয়ার পর এই সম্মেদ শিখরটা কোথায়? সম্মেদ শিখরটা ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডের সম্মেদ শিখরে এনার জ্ঞান প্রাপ্তি হচ্ছে এবং জ্ঞান প্রাপ্তি হওয়ার পর এই সম্মেদ শিখরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি? পারশনাথের পাহাড়। এনার নাম অনুসারে নাম রাখা হচ্ছে কি? নাম রাখা হচ্ছে পারশনাথের পাহাড়। পারশনাথের পাহাড়। এবার পার্শ্বনাথের কিন্তু সিদ্ধান্ত ছিল, জ্ঞান প্রাপ্তি করার পর 4টে ইনি কিন্তু সিদ্ধান্ত দিয়েছিলেন এবং এর পরবর্তীতে 24তম তীর্থঙ্কর আসছেন মহাবীর। মহাবীর সেই যে 4টে সিদ্ধান্ত পার্শ্বনাথ দিয়েছিলেন তার সাথে আরো একটা সিদ্ধান্ত তিনি দেন, দিয়ে পঞ্চ সিদ্ধান্ত দিয়েছিলেন, যাকে বলা হয় পঞ্চানয়ন ধর্ম, সেটা দিয়েছিলেন মহাবীর। এবং সেই 5টা যে সিদ্ধান্ত তার মধ্যে প্রথম 4টে সিদ্ধান্ত কিন্তু কপি করেছিলেন কার কাছ থেকে? কপি করেছিলেন এই পার্শ্বনাথের কাছ থেকে। তো সেই 4টে সিদ্ধান্ত কি কি সেগুলো আমাদের এখানে একটুখানি জানতে হবে। তো এখানে লেখো পার্শ্বনাথের 4টি সিদ্ধান্ত, লেখো এনার 4টি সিদ্ধান্ত। তো পার্শ্বনাথের 4টি সিদ্ধান্তকে কি বলা হয়? বলা হয় চতুরায়ন ধর্ম। কি বলা হচ্ছে? চতুরায়ন ধর্ম বলা হচ্ছে। তো এই চতুরায়ন ধর্ম কি কি? 4টে ধর্ম, 4টে যে সিদ্ধান্ত, 4টে সিদ্ধান্ত কি কি? তো এখান থেকে লেখো ফার্স্ট হলো সত্য, সেকেন্ডলি হলো অহিংসা, সত্য অহিংসা। 3 নম্বর অসতেয়, অসতেয়র অর্থ এর আগের দিনও বলেছি, চুরি না করা। আর 4 নম্বর হলো কি? ধন সংগ্রহ না করা। আচ্ছা 4 নম্বরটা এগুলো আমি একটুখানি জায়গা নেই বলে আমি একটু লেফট সাইড চেপে লিখছি। চতুরায়ন ধর্ম ফার্স্ট হলো কি? ফার্স্ট হলো সত্য, সেকেন্ড হলো অহিংসা, কারোর উপরে হিংসা না করা। 3 নম্বর তিনি বলছেন কি? চুরি না করা, অর্থাৎ অসতেয় অর্থাৎ চুরি না করা। এবং 4 নম্বর বলছে কি? 4 নম্বর বলছে যে ধন সংগ্রহ না করা। এই 4টে সিদ্ধান্ত যাকে বলছে চতুরায়ন ধর্ম, এটা দিচ্ছে কে? দিচ্ছে পারশনাথ অর্থাৎ পার্শ্বনাথ। এর ওপরে আরো আরেকটা সিদ্ধান্ত দিচ্ছে, সেটা হলো ব্রহ্মচারী সিদ্ধান্ত, দিয়ে মহাবীর সেটাকে মডিফাই করে কি বলছে? মহাবীর সেটাকে মডিফাই করে বলছে যে পঞ্চধর্ম, মানে পঞ্চায়ন ধর্ম সেটা বলছে। মহাবীরের সিদ্ধান্ত পঞ্চায়ন ধর্ম বা পঞ্চ মহাব্রত। তো সেটা আমি পরে লেখাচ্ছি। এরপর চলে আসো 24তম তীর্থঙ্কর। 24তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের। তো 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। কে ছিলেন? মহাবীর স্বামী। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। তো এই মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কুণ্ডগ্রামে। কোথায়? বৈশালীর কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন। কুণ্ডগ্রাম কোথায়? বৈশালীর কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে তিনি জন্মগ্রহণ করেন? তো খ্রিস্টপূর্বাব্দ 540 খ্রিস্টপূর্বাব্দে
জন্মগ্রহণ করেছিলেন কে? জন্মগ্রহণ করেছিলেন মহাবীর। এবার এখান থেকে তোমাদের একটা কোশ্চেন দেয় যে মহাবীর আগে জন্মগ্রহণ করেছিলেন না বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ আগে জন্মগ্রহণ করেছিলেন? তো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনীর কপিল বস্তুতে জন্মগ্রহণ করেছিলেন, অলরেডি পড়ানো হয়ে গেছে। কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 563 খ্রিস্টপূর্বাব্দে। এবং 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করছেন কে? গৌতম বুদ্ধ। আর 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করছেন মহাবীর। এবং খ্রিস্টপূর্বাব্দ মানে যে সালটা যত কম হয় সে কিন্তু তত পরে জন্মগ্রহণ করে, অর্থাৎ সবার প্রথমে জন্মগ্রহণ করছে কে? গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে। এবং তার পরবর্তীতে প্রায় 23 বছর পর জন্মগ্রহণ করছে কি? জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর স্বামী কিন্তু জন্মগ্রহণ করছেন। নেক্সট এখান থেকে লেখো এনার বাবার নাম কি, এনার পিতার নাম কি এবং এনার মায়ের নাম কি, এনার মাতার নাম কি। তো 24তম তীর্থঙ্কর মহাবীরের পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল সিদ্ধার্থ। পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল সিদ্ধার্থ ছিল 24তম তীর্থঙ্করের অর্থাৎ মহাবীরের কি? মহাবীরের পিতার নাম। এবার এইখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গোলাবে কার সাথে? গোলাবে গৌতম বুদ্ধের সাথে। গৌতম বুদ্ধে ভালোভাবে খেয়াল করে দেখো, গৌতম বুদ্ধে পড়িয়ে এসেছি যে গৌতম বুদ্ধের ছোটবেলার নাম কি ছিল? ছোটবেলার নাম ছিল গৌতম বুদ্ধের সিদ্ধার্থ। আর এখানে জৈন ধর্ম এসে কি বলছি? জৈন ধর্মে মহাবীরের বাবার নাম ছিল সিদ্ধার্থ। তো এই দুটো ভালোভাবে মনে রাখবে, এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন দেয় যাতে করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। তো এবার দেখো মহাবীরের মায়ের নাম কি ছিল? তো মা ছিল কিন্তু লিচ্ছিবি বংশের চেটক রাজার বোন। এবং মায়ের নাম ছিল কি? ত্রিশলা। মায়ের নাম কি ছিল? মায়ের নাম ছিল ত্রিশলা। পাশে ব্র্যাকেটে লিখে রাখো ইনি লিচ্ছবি বংশের চেটক রাজার বোন ছিলেন। চেটক রাজার বোন ছিলেন কে? চেটক রাজার বোন ছিলেন তার মা ত্রিশলা। ছোটবেলার নাম কি ছিল মহাবীরের? তো এখানে লেখো নিক নেম বা ছোটবেলার নাম। তো মহাবীরের ছোটবেলার নাম ছিল বর্ধমান। নাম কি ছিল? বর্ধমান ছিল তার ছোটবেলার নাম। নেক্সট লেখো মহাবীরের ভাইয়ের নাম কি ছিল? মহাবীরের ওয়াইফের নাম কি ছিল? মেয়ের নাম কি? জামাইয়ের নাম কি? এগুলো প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন এক্সামে কোশ্চেন দিয়েছে। ভাইয়ের নাম কি? ওয়াইফের নাম কি? ভাইয়ের নাম কি ছিল? ওয়াইফের নাম কি ছিল? মেয়ে ছিল, মেয়ের নাম কি? আর জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম কি? তো মহাবীরের ভাইয়ের নাম ছিল কি? ভাই ছিল নন্দী বর্মন। এবং এই নন্দী বর্মনের নাম পরবর্তীতে আবারও আরেক জায়গায় কাজে আসবে এবং সেখানে আলোচনা করব। যখন মহাবীর গৃহত্যাগ করবে, মানে ঘর ছেড়ে চলে যাবে, সেই টাইমে পারমিশন নেবে তার এই ভাই নন্দী বর্মনের কাছ থেকে পারমিশন নেবে। তো সেটা আমি পরে আলোচনা করছি। তার আগে দেখো মহাবীরের যার সাথে বিয়ে হয়েছিল সেই ওয়াইফের নাম কি? তার নাম হলো যশোদা। 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 আর মেয়ের নাম কি ছিল? মেয়ের নাম হলো প্রিয়দর্শনা। মেয়ের নাম প্রিয়দর্শনা বা আর্নজা। প্রিয়দর্শনা বা আর্নজা। প্রিয়দর্শনা বা আর্নজা। আর জামাইয়ের নাম কি ছিল? জামাইয়ের নাম ছিল জামালি। জামাইয়ের নাম ছিল কি? জামাইয়ের নাম ছিল জামালি। মহাবীরের এই যে ছোটবেলার নাম বর্ধমান, এটা কিন্তু ছোটবেলার নামের পাশাপাশি আরো দুটো তিনটে নাম আছে। মানে তিনি যখন কঠোর তপস্যা করছেন, তপস্যা করে যখন তিনি ইন্দ্রিয়কে জিতছেন বা ইন্দ্রিয়কে জেতার সাথে সাথে তিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হচ্ছেন, জ্ঞান প্রাপ্ত করছেন, এই সমস্ত টাইম পিরিয়ডে তার নাম কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সেগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে ডিসকাস করব। তো সেই নামগুলো মনে রাখতে হবে যে ছোটবেলায় বর্ধমান ছিল, তারপরে যখন তিনি কঠোর তপস্যার জন্য গেছেন তখন তার নাম হয়েছে মহাবীর, তারপর ধীরে ধীরে তার নাম হচ্ছে জিতেন্দ্রিয়, তারপর নাম হচ্ছে নির্গ্রন্থ, তারপর নাম হচ্ছে কেবলিন। এইভাবে বিভিন্ন নাম কিন্তু তার বিভিন্ন টাইম পিরিয়ডের পরে তার নাম হয়েছে। নেক্সট এখান থেকে
লেখো মহাবীর। মহাবীর, মহাবীর মহাবীর তিনি গৃহত্যাগ কখন করছেন? তার বিয়ে ফিয়ে হয়ে গেছে, ওয়াইফের নাম ফাম সব জেনে নিয়েছি, মেয়ের নামও জেনে নিয়েছি। এবার এখান থেকে হেডিং করো মহাবীর। মহাবীর, মহাবীর ইনি গৃহত্যাগ কখন করছেন? তো যদি কোশ্চেন করি যে গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন 29 বছর বয়সে। গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন। আর মহাবীর গৃহত্যাগ করছেন ঠিক তার 1 বছর পর, মানে 30 বছর বয়সে গৃহত্যাগ করছেন। তো এখানে লিখে রাখো মহাবীর, মহাবীর 30 বছর বয়সে, 30 বছর বয়সে। দুটোকে কম্পেয়ার করে পড়বে, তাহলে জিনিসটা অনেক দিন মনে থাকবে। গৃহত্যাগ করেন, মহাবীর গৃহত্যাগ করেন কত বছর বয়সে? 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। এবং জৈন ধর্মের, মানে তোমাদের মধ্যে যদি কারোর জৈন ধর্ম সাথে তোমরা দীক্ষিত থাকো, বা জৈন ধর্ম কারোর ফ্যামিলিতে থেকে থাকে, বা যদি দেখে থাকো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, দেখবে জৈন ধর্মের একটা রীতি আছে যে তারা যখন গৃহত্যাগ করে তাহলে তখন বাড়ির কারোর কাছ থেকে কিন্তু সে পারমিশন নেয়, অনুমতি নেয়। মানে সন্ন্যাসীর বেশ করে এসে তারা বাড়ির কারোর কাছ থেকে ভিক্ষাং দেহি বলে তার কাছ থেকে ভিক্ষা নেয়। এটা জৈন ধর্মের রীতি বা রিচুয়ালের মধ্যে আছে, কালচারের মধ্যে আছে। তো এই গৃহত্যাগের যে অনুমতি, গৃহত্যাগের যে অনুমতি, এই অনুমতি নিয়েছিল কার কাছ থেকে? গৃহত্যাগের অনুমতি এক্ষুনি বলেছি, গৃহত্যাগের অনুমতি নেয় কার কাছ থেকে? গৃহত্যাগের অনুমতি নিয়েছিলেন, অনুমতি নিয়েছিলেন তার ভাই, মহাবীরের ভাই, বড় ভাই নন্দী বর্মনের কাছ থেকে। মহাবীরের বড় ভাই নন্দী বর্মন, কার কাছ থেকে? নন্দী বর্মন, নন্দী বর্মনের কাছ থেকে তিনি কিন্তু পারমিশন নিয়েছিলেন, গৃহত্যাগ করার অনুমতি নিয়েছিলেন। এরপর তিনি গৃহত্যাগ করে জ্ঞান প্রাপ্তির জন্য কঠোর তপস্যা শুরু করেন, এবং কঠোর তপস্যা করতে করতে 12 বছর পর, লেখো এখান থেকে, এরপর এরপর ইনি 12 বছর ধরে কঠোর তপস্যা করেছেন। কত বছর? 12 বছর। 12 বছর ধরে কঠোর তপস্যা করেন, কঠোর কঠোর তপস্যা করেন। এবং 12 বছর পর তার কি হচ্ছে? তার জ্ঞান প্রাপ্তি হচ্ছে। কত বছর পর? 12 বছর পর। 12 বছর পর তার জ্ঞান প্রাপ্তি হচ্ছে। তো তার জ্ঞান প্রাপ্তি কোথায় হচ্ছে? জ্ঞান প্রাপ্তি হচ্ছে জাম্বিক গ্রামে। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে, জাম্বিক গ্রাম। গ্রামের নাম কি? জাম্বিক গ্রাম। তো জাম্বিক গ্রামে কোন নদীর তীরে? রিজুপালিকা নদীর তীরে। রিজুপালিকা, রিজুপালিকা নদীর তীরে। রিজুপালিকা নদীর তীরে কোন গাছের নিচে? শাল গাছের নিচে। শাল গাছের নিচে তিনি পেয়ে গেলেন কি? পেয়ে গেলেন জ্ঞান। শাল গাছের নিচে তার জ্ঞান লাভ হয়, তার জ্ঞান লাভ হয়, জ্ঞান লাভ হয়। তাহলে মহাবীর জ্ঞান লাভ করছেন কোথায়? জাম্বিক গ্রামে রিজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে বসে তিনি জ্ঞান লাভ করছেন। কত বছর বয়সে? তো বেরিয়ে গেছেন, মানে বাড়ির থেকে বেরিয়েছেন 30 বছর বয়সে, এবং তারপরে আরো 12 বছর কঠোর তপস্যা করতে হচ্ছে। তাহলে 30 প্লাস 12, 42 বছর বয়সে তিনি জ্ঞান প্রাপ্তি করছেন। কত বছর বয়সে? 42 বছর বয়সে। আর ওদিকে গৌতম বুদ্ধ কত বছর বয়সে জ্ঞান প্রাপ্তি করেছিলেন? তো গৌতম বুদ্ধ বাড়ি থেকে বেরোনোর ঠিক 6 বছরের মাথায়, 29 বছরে বেরিয়েছিলেন, 6 বছর যোগ করো, 35 বছরে তিনি কিন্তু 35 বছর বয়সে জ্ঞান প্রাপ্তি করেছিলেন। এবং কোন নদীর তীরে? ফাল্গু নদীর তীরে পিপল গাছের নিচে তিনি কিন্তু বোধগয়াতে জ্ঞান প্রাপ্তি করেছিলেন। কে? গৌতম বুদ্ধ জ্ঞান প্রাপ্তি করেছিলেন। তো এখান থেকে ক্লিয়ার কাট ভাবে লিখে রাখতে পারো মহাবীরের জ্ঞান প্রাপ্তি। মহাবীরের
মহাবীরের জ্ঞান প্রাপ্তি। মহাবীরের জ্ঞান প্রাপ্তি। তো কত বছর বয়সে তিনি জ্ঞান প্রাপ্তি করেন? লেখো এখানে আয়ু। কত বছর বয়সে? সেকেন্ডলি লেখো কোন স্থানে তিনি জ্ঞান প্রাপ্তি করেছেন। আলাদাভাবে লিখে রাখলে কি একবার চটজলদি যখন পরে রিভিশন করবে সেই টাইমে দেখেই তোমাদের কিন্তু সেটা মনে মানে রিভিশন হয়ে যাবে। আর নেক্সট লিখে রাখো কোন গাছের নিচে, কোন বৃক্ষের নিচে, এবং লাস্টলি লেখো যে যে জ্ঞানটা প্রাপ্তি হচ্ছে তাকে কি বলা হচ্ছে জৈন ধর্মে। তো ফার্স্ট লেখো আয়ু, বয়স কত বছর বয়সে? তো এক্ষুনি বললাম 42 বছর বয়সে। 42 বছর বয়সে মহাবীর কিন্তু জ্ঞান প্রাপ্তি করছেন। কোন স্থানে, কোন গ্রাম? এক্ষুনি বললাম জাম্বিক গ্রাম। কোন গ্রাম? জাম্বিক গ্রাম। কোন নদীর তীরে? রিজুপালিকা নদীর তীরে। রিজুপালিকা, রিজুপালিকা নদীর তীরে। কোন গাছের নিচে? শাল গাছের নিচে। কোন গাছের নিচে? শাল গাছ। শাল গাছের নিচে। এবং জ্ঞান প্রাপ্তি যেটা করছেন তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে কৈবল্য। তো কোন জ্ঞান তিনি প্রাপ্ত করেছিলেন? কৈবল্য জ্ঞান। কৈবল্য জ্ঞান প্রাপ্তি তিনি করেছিলেন। কৈবল্য জ্ঞান প্রাপ্তি হয়। কৈবল্য জ্ঞান প্রাপ্তি তিনি করেছিলেন। এবার এই যে জ্ঞান প্রাপ্তি হয়ে গেল, তাহলে তার ছোটবেলার নাম কি ছিল? বর্ধমান। তো এই বর্ধমান নামটা কি হচ্ছে ধীরে 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 তার কিন্তু বিভিন্ন যখন অ্যাচিভমেন্ট করছে সেই অ্যাচিভমেন্টের পাশাপাশি তার নামও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো লেখো এখানে নেক্সট পেজে যে জ্ঞান প্রাপ্তির পর জ্ঞান প্রাপ্তির পর বর্ধমানের বর্ধমান এর নাম পরিবর্তন হয়। এনার নাম পরিবর্তন হয়। নাম কি হচ্ছে? নাম চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? ফার্স্টলি লেখো প্রথম নাম কি হচ্ছে? ফার্স্ট নাম হচ্ছে মহাবীর। প্রথম নাম কি হচ্ছে? মহাবীর। মহাবীর নামটা কখন হচ্ছে তার? তো যখন তিনি কঠোর তপস্যায় মগ্ন আছেন। তো এখানে লেখো কঠোর তপস্যা করার জন্য এনার নাম হয়েছিল কি? মহাবীর। কঠোর কঠোর তপস্যা করার জন্য, কঠোর তপস্যা করার জন্য নাম হয়েছিল কি? নাম হয় এনার মহাবীর। নাম হয় মহাবীর। সেকেন্ডলি এনার নাম হয় কি? জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয়। নাম থেকেই বুঝতে পারছো জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় অর্থাৎ কি করছে? ইন্দ্রিয়কে জয়লাভ করছে, ইন্দ্রিয়কে জিতছে। জিতেন্দ্রিয়। তো জিতেন্দ্রিয় নাম কখন হচ্ছে? যখন কঠোর তপস্যা করে তিনি ইন্দ্রিয়কে জিতছেন। তো লেখো কঠোর তপস্যার মাধ্যমে, কঠোর তপস্যার মাধ্যমে ইন্দ্রিয়কে ইনি জিতেছেন। ইন্দ্রিয়কে ইনি কি করলেন? জিতলেন। ইন্দ্রিয়কে ইনি জিতেছেন। ইন্দ্রিয়কে ইনি জিতেছেন। তখন এনার নাম হচ্ছে কি? নাম হচ্ছে জিতেন্দ্রিয়। থার্ডলি নিগ্রন্থ। থার্ডলি এনার নাম হচ্ছে কি? নাম হচ্ছে নিগ্রন্থ। নিগ্রন্থ অর্থাৎ ইন্দ্রিয়কে জেতার সাথে সাথে অন্য সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়ার কারণে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে নিগ্রন্থ। তাহলে তার নাম নিগ্রন্থ কখন পড়ছে? ইন্দ্রিয়কে তিনি জয়লাভ করে নিয়েছেন। তো ইন্দ্রিয়কে জয়লাভের পাশাপাশি বা জয়লাভের সাথে সাথে
জয়লাভের সাথে সাথে ইনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। ইনি সমাজের সমস্ত বন্ধন থেকে, সমাজের সমস্ত বন্ধন থেকে মুক্ত হচ্ছেন, বন্ধন থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। মুক্ত হওয়ার কারণে, মুক্ত হওয়ার কারণে, মুক্ত হওয়ার কারণে এনার নাম হচ্ছে কি, এনার নাম হচ্ছে নিগ্রন্থ। এবং 4 নম্বর নাম এনার হচ্ছে কি, কেবলিন। কেবলিন, কেবলিন নাম কেন হচ্ছে? কারণ তিনি যে জ্ঞানটা প্রাপ্তি করেছিলেন সেই জ্ঞানটা কি প্রকার জ্ঞান ছিল? সেটা ছিল কৈবল্য জ্ঞান, কৈবল্য জ্ঞান। তো কৈবল্য জ্ঞান প্রাপ্তির জন্য, কৈবল্য জ্ঞান প্রাপ্তির জন্য এনার নাম হচ্ছে কি, এনার নাম হচ্ছে কেবলিন। কেবলিন কিসের জন্য? তিনি কৈবল্য জ্ঞান প্রাপ্তি করেছিলেন। তাহলে মহাবীরের টোটাল 5টা নাম তোমরা এখান থেকে দেখলে। মহাবীরের ছোটবেলার নাম কি ছিল? ছোটবেলার নাম ছিল বর্ধমান। তারপর তিনি যখন কঠোর তপস্যা করছেন তার নাম হয়ে যাচ্ছে মহাবীর। তারপর কঠোর তপস্যার মাধ্যমে যখন ইন্দ্রিয়কে জিতে নিচ্ছেন তো নাম হচ্ছে জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়কে জেতার পাশাপাশি তিনি সমাজের সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে যাচ্ছেন, অর্থাৎ তার নাম হচ্ছে নিগ্রন্থ। এবং তিনি যখন জ্ঞান প্রাপ্তি করছেন, কৈবল্য জ্ঞান প্রাপ্তি করছেন, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে কেবলিন। কেবলিন। এবার মহাবীর স্বামী কিন্তু তিনি সিদ্ধান্ত দিচ্ছেন। জ্ঞান প্রাপ্তি হয়ে গেছে, এবার সিদ্ধান্ত দেবেন। তো এই সিদ্ধান্তের মধ্যে সেই ফার্স্টেই যখন তোমাদের পার্শ্বনাথ পড়াচ্ছিলাম, সেখানে পার্শ্বনাথও সিদ্ধান্ত দিয়েছিল। পার্শ্বনাথের সিদ্ধান্তকে বলা হয় কি, চতুরায়ন ধর্ম। তো সেই চতুরায়ন ধর্মের সঙ্গে আরো আর একটা জিনিস তিনি অ্যাড করছেন। তো আগে চতুরায়ন ধর্মগুলো লিখিনি, এখানে ফার্স্টে লিখো মহাবীরের সিদ্ধান্ত। মহাবীরের, হেডিং করো মহাবীরের সিদ্ধান্ত, মহাবীরের সিদ্ধান্ত। তো মহাবীরের সিদ্ধান্তকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 5টা সিদ্ধান্ত তিনি দিয়েছিলেন, তো সেই কারণে পঞ্চায়ন ধর্ম, পঞ্চায়ন ধর্ম, বা একে বলা হচ্ছে পঞ্চ মহাব্রত। পঞ্চ মহাব্রত কি বলা হচ্ছে? পঞ্চায়ন ধর্ম বা পঞ্চ মহাব্রত। তো 4টে যেগুলো আমরা জানি সেগুলো আগে ফটাফট লিখে নিই। তো ফার্স্ট সিদ্ধান্ত কি? ফার্স্ট সিদ্ধান্ত হলো সত্য। ফার্স্ট সিদ্ধান্ত কি? ফার্স্ট সিদ্ধান্ত হলো সত্য। তো সত্য মধ্যে কি বলা আছে? বলছেন মহাবীর স্বামী, বা এটা পারশনাথের থেকেই কপি করা। তো পারশনাথ বলছেন কি, যে সমস্ত পরিস্থিতিতে সত্য কথা বলা, যাতে তোমাকে কেউ সন্দেহ না করে এবং তোমার কথা তুমি যা বলছো বলার সাথে সাথে লোকেশ তোমার উপরে যেন বিশ্বাস করে, তোমার কথা যেন স্বীকার করে। তো এখানে লিখতে পারো, পাশে লিখে রাখতে পারো যে সমস্ত পরিস্থিতিতে, সমস্ত পরিস্থিতিতে, সমস্ত পরিস্থিতিতে সত্য কথা বলা, সমস্ত পরিস্থিতিতে সত্য কথা বলা, যাতে যাতে করে যাতে করে তোমাকে যাতে করে তোমাকে কেউ সন্দেহ না করে, যাতে করে তোমাকে কেউ সন্দেহের চোখে না দেখে, সন্দেহ, যাতে করে তোমাকে কেউ সন্দেহ না করে এবং তোমার কথা সে বিশ্বাস করে, তোমার কথা যেন সে বিশ্বাস করে বা স্বীকার করে, তোমার কথা যেন বিশ্বাস করে। তো এটা হলো প্রথম সিদ্ধান্ত, কি? সত্য। সেকেন্ড সিদ্ধান্ত কি ছিল পার্শ্বনাথের? তো সেকেন্ড সিদ্ধান্ত ছিল অহিংসা। অহিংসা নাম থেকেই বুঝতে পারছো যে হিংসা না করা। কোনো প্রাণীকে মন থেকে বা তাকে কথা বলে শুধুমাত্র হিংসা বলতে কি তাকে মেরে ধরে তার সাথে হিংসা করার না, এমনটা না। তার সাথে
তুমি মন থেকে বা তাকে মনে করো কিছু উল্টোপাল্টা কথা বললে, সে হয়তো মনের দিক থেকে কোনো আঘাত পেলো, তো সেরকমও যাতে তুমি না করো সেটা বলছেন কে, সেটা বলছেন পারসনাথ। অর্থাৎ কোনো প্রাণীকে মন থেকে বা কথা বলে বা কোনো কাজের দ্বারা তাকে হানি পৌঁছানো যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। তো এখানে লিখে রাখতে পারো যে কোনো কোনো প্রাণীকে কোনো প্রাণীকে মন থেকে বা তাকে কোনো উল্টোপাল্টা কথা বলে, তাকে কোনো কথা বলে উল্টোপাল্টা কথা বলে বা কোনো কাজের দ্বারা বা বা কোনো কর্মের দ্বারা হানি পৌঁছানো যাবে না, কষ্ট দেওয়া যাবে না, হানি পৌঁছানো যাবে না বা কষ্ট দেওয়া কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর সিদ্ধান্ত কি ছিল? 3 নম্বর সিদ্ধান্ত ছিল চুরি না করা, অর্থাৎ অসতেয়। 3 নম্বর 3 নম্বর সিদ্ধান্ত ছিল কি? অসতেয়। অসতেয় অর্থাৎ চুরি না করা। চুরি, কোনো পরিস্থিতিতে চুরি করা যাবে না, চুরি না করা। অর্থাৎ কারোর কাছ থেকে বিনা অনুমতিতে কোনো জিনিস নেওয়া যাবে না বা কারোর ঘরে প্রবেশ করা যাবে না। চুরি বলতে যে কারোর বাড়ির থেকে সে লোক বাড়ি নেই, হয়তো তুমি আহ কোথাও দীঘা বা কোথাও ঘুরতে গেলে, দীঘা বা পুরী বা দার্জিলিং ঘুরতে বেরোলে, তোমার 5 দিন ঘরে তালাবন্ধ ছিল, বাড়ি এসে দেখলে তোমার বাড়িতে চুরি হয়ে গেছে, এ চুরি না। এটা তো অবশ্যই। এর পাশাপাশি চুরি বলতে সমস্ত রকম চুরি, সমস্ত রকম চুরি বলতে সাপোজ তুমি মনে করো কোথাও একটা ব্যাচে 8-10 জন মিলে একসাথে পড়ছো, এবার তুমি তোমার পাশের বন্ধুর কাছ থেকে পেনটা তোমার না বলে তুমি তার পেন দিয়ে, তার কাছে অনুমতি পারমিশন না নিয়ে তার পেন দিয়ে তুমি লেখা শুরু করে দিলে, তো এটাও হলো এক প্রকার চুরি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে বিনা অনুমতিতে বিনা অনুমতিতে বিনা অনুমতিতে কারোর জিনিস ব্যবহার করা, কারোর কারোর জিনিস কারোর জিনিস ব্যবহার করা বা কারোর বিনা পারমিশনে, দেখবে তোমাদের রিলেটিভের মধ্যে প্রত্যেকের বাড়িতেই থাকে, দেখবে কিছু কিছু রিলেটিভ আছে বাড়িতে আসবে, এসে কোনো নক ফক না করে ঘরের মধ্যে ডাইরেক্ট উঠে যাবে, বা পাড়া প্রতিবেশী হোক, দেখবে নক ফক না করে তার কাছে যে আমি বাড়ি এসেছি দাদা বা কাকিমা, আপনারা বাড়ি আছেন, কোনো পারমিশন না নিয়ে হট করে ঘরের মধ্যে উঠে যায়। তো কারোর কাছ থেকে পারমিশন না নিয়ে তার ঘরে প্রবেশ করা, লিখে রাখো। এবং কারোর কারোর বিনা অনুমতিতে কারোর জিনিস ব্যবহার করা এবং বিনা অনুমতিতে কারোর ঘরে প্রবেশ করা, কারোর ঘরে প্রবেশ করা প্রবেশ করা এগুলো সবকিছুই কিন্তু অসতেয় অর্থাৎ চুরি করার মধ্যে পড়ে। নেক্সট লেখো। নেক্সট যে সিদ্ধান্ত ছিল সেটা ছিল কি? সেটা ছিল ধন সংগ্রহ না করা। এই ধন সংগ্রহ না করাকে বলা হচ্ছে কি? অপরিগ্রহ। অপরিগ্রহ অপরিগ্রহ অর্থাৎ কোনো ধন সংগ্রহ না করা, কোনো ধন সংগ্রহ না করা, ধন সংগ্রহ না করা অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত জিনিস তুমি সংগ্রহ করে রাখতে পারো না। সাপোজ ধরো তোমার বাড়িতে, তোমরা ফ্যামিলিতে মনে করো 4 জন আছো কি 5 জন আছো কি 3 জন আছো কি 2 জন আছো, যে যার বাড়িতে। তো মনে করো 3 জনের একটা ফ্যামিলি, তার বছরে সাপোজ ধরো বছরে তার 200 কিলো হয়তো তার চালের প্রয়োজন হয়, 200 কিলো বা 100 কিলো চালের প্রয়োজন হয়। এবার তুমি মজুত করে রাখছো ধরো 1000 কিলো চাল তুমি মজুত করে রাখছো, তো এটা কিন্তু ঠিক না। তো তোমার প্রয়োজন 100 কিলো, তুমি মজুত করে রাখছো 100 মানে 1000 কিলো, অর্থাৎ 900 কিলো তুমি যে এক্সট্রা মজুত করে রাখছো, এটা অন্য কারোর খাবার। তুমি সেটা জোর করে তোমার পয়সা আছে বলে ধনের মানে টাকা দিয়ে
সেটাকে জোর করে মজুত করে রাখছো, তো এটা কিন্তু ঠিক না। তো সেটাই বলছে যে অপরিগ্রহ অর্থাৎ ধন সংগ্রহ না করা, মানে প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত, এর ফলে কি হচ্ছে, তুমি অন্যের হক যেটা, সেই হকটা কিন্তু তুমি ছিনিয়ে নিচ্ছ তার কাছ থেকে। প্রয়োজনের অতিরিক্ত জিনিস সংগ্রহ না করা, প্রয়োজনের অতিরিক্ত জিনিস সংগ্রহ না করা, সংগ্রহ না করা কে বলা হচ্ছে কি অপরিগ্রহ। এবার এর সাথে মহাবীর স্বামী আরো আরেকটা সিদ্ধান্ত দিচ্ছেন। এই চারটে সিদ্ধান্ত কে দিয়েছেন? চারটে সিদ্ধান্ত দিয়েছেন, এই চারটে সিদ্ধান্ত দিচ্ছেন কে? দিচ্ছেন পার্শ্বনাথ। পার্শ্বনাথ এই চারটে সিদ্ধান্ত দিচ্ছেন। এর সাথে মহাবীর স্বামী আরেকটা সিদ্ধান্ত অ্যাড করছেন, তাকে বলা হচ্ছে কি ব্রহ্মচারী। ব্রহ্মচারী, ব্রহ্মচারী। তো ব্রহ্মচারী সিদ্ধান্ত কে দিচ্ছেন? মহাবীর স্বামী। তো এই টোটাল পাঁচটা সিদ্ধান্ত হয়ে এর নাম হচ্ছে কি পঞ্চায়ন ধর্ম বা পঞ্চ মহাব্রত। তাহলে ব্রহ্মচারী সিদ্ধান্ত দিচ্ছেন কে? এটা দেওয়া হচ্ছে মহাবীরের দ্বারা। মহাবীরের মহাবীরের দ্বারা দেওয়া হচ্ছে কি ব্রহ্মচারী সিদ্ধান্ত। তাহলে টোটাল মহাবীরের দেওয়া পাঁচটা সিদ্ধান্ত পঞ্চায়ন ধর্ম কি কি? সত্য, অহিংস, অসতেয়, অপরিগ্রহ, ব্রহ্মচারী। এক্সামে কোশ্চেন এইভাবে দেবে যে এর মধ্যে কোনটি মহাবীরের সিদ্ধান্ত নয়। তো এর মধ্যে হয়তো গৌতম বুদ্ধের একটা কোনো সিদ্ধান্ত এর মধ্যে, বা গৌতম বুদ্ধের কোনো একটা দর্শন হয়তো এর মধ্যে ঢুকিয়ে দেবে, দিয়ে কনফিউজ করে দেবে যে এর মধ্যে কোনটা। সাপোজ আমি এক্সাম্পল হিসেবে বলছি, মহাবীরের সিদ্ধান্ত এর মধ্যে কোনটি নয়, দিল হয়তো সত্য, দিল দিল অসতেয়, দিল হয়তো ব্রহ্মচারী, আর একটা বৌদ্ধ ধর্মের একটা দর্শনের মধ্যে হয়তো দিয়ে দিল যে অনিশ্বরবাদী দিয়ে দিল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অনিশ্বরবাদী। তো এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন আসবে। নেক্সট লেখো, জৈন ধর্মের যে ত্রিরত্ন আছে সেই ত্রিরত্ন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জৈন ধর্মের ত্রিরত্ন, হেডিং করো জৈন ধর্মের, জৈন ধর্মের ত্রিরত্ন, জৈন ধর্মের ত্রিরত্ন। তো জৈন ধর্মের ত্রিরত্ন কি কি? আগে নামগুলো বলে নিই, তারপরে কিভাবে মুখস্থ রাখবে তার একটা ট্রিক্স বলে দেবো, এবং সেটা আশা করি সবারই মুখস্থ থাকবে সেই ট্রিক্স যদি অ্যাপ্লাই করো। তো প্রথম যে রত্ন, ত্রিরত্নের মধ্যে ফার্স্ট হলো কি সত্য জ্ঞান, সত্য বিশ্বাস এবং সত্য আচরণ, এই হলো ত্রিরত্ন। তো ফার্স্ট লেখো সত্য জ্ঞান, সত্য জ্ঞান। সেকেন্ড লেখো সত্য বিশ্বাস, সত্য জ্ঞান, সত্য বিশ্বাস এবং সত্য বা সঠিক জ্ঞান, অনেক বইতে লেখা থাকে সঠিক জ্ঞান, সঠিক বিশ্বাস এবং সত্য বা সঠিক আচরণ, সত্য আচরণ, সত্য আচরণ। ইংলিশে লিখে রাখো, ইংলিশের যদি না মানে এগুলোকে একটু ইংলিশে মুখস্থ রাখবে তাহলে সহজে মনে রাখতে পারবে, মানে ট্রিক্স এর মাধ্যমে সহজে মনে রাখতে পারবে। তো সত্য বা সঠিকের ইংলিশ কি? রাইট। রাইট। জ্ঞানের অর্থ কি, মানে জ্ঞানকে ইংলিশে কি বলা হয়? নলেজ। তো রাইট নলেজ, রাইট নলেজ। সত্য বিশ্বাস, তো সত্য বা সঠিকের ইংলিশ হলো রাইট, এবং বিশ্বাস হলো ফেথ, ফেথ, রাইট ফেথ। আর সত্য আচরণ অর্থাৎ রাইট ক্যারেক্টার, রাইট, রাইট ক্যারেক্টার। তাহলে সত্য জ্ঞান, সত্য বিশ্বাস এবং সত্য আচরণ কি কি? রাইট নলেজ, রাইট ফেথ অ্যান্ড রাইট ক্যারেক্টার। মনে রাখার টেকনিক কি? শর্ট ট্রিক্স লিখে রাখতে পারো, মনে রাখার ট্রিক্স, শর্ট ট্রিক্স। মনে রাখার ট্রিক্স কি? কারণ এরকম তোমাদের অনেক কিছু মনে রাখতে হবে, তো কিছু কিছু জিনিস যদি ট্রিক্সের সাথে মনে রাখো তাহলে সহজে সেটা মনে থাকে। তো সহজ ট্রিক্স কি? KFC, KFC, আশা করি প্রত্যেকেই KFC চেনো। KFCর ওই চিকেন লেগ পিসের যে পকোড়া ছবি দেয়, যাই হোক আশা করি সবাই চেনো। তো KFC, KFCর সাথে কিভাবে মনে রাখবে? K ফর নলেজ, F for faith,
এটা কেএফসির ফুল ফর্ম লেখাচ্ছি না, জাস্ট মনে রাখার জন্য বলছি। নলেজ, ফেথ, আর সি ফর হলো ক্যারেক্টার। ক্যারেক্টার। তাহলে শর্ট ট্রিক্স কি মনে রাখবে? মনে রাখবে কেএফসি চিকেন লেগ পিস মনে রাখবে। তো কেএফসি, কে ফর নলেজ মানে রাইট নলেজ, এফ ফর ফেথ রাইট ফেথ, এবং সি ফর ক্যারেক্টার রাইট ক্যারেক্টার। সত্য জ্ঞান, সত্য বিশ্বাস এবং সত্য আচরণ হলো জৈন ধর্মের ত্রিরত্ন। জৈন ধর্মের কি? জৈন ধর্মের ত্রিরত্ন। এবার নেক্সট দেখো এখান থেকে যে জৈন ধর্মে যে 7টা ভাগের যে সিদ্ধান্ত আছে, সপ্তভাগীয় সিদ্ধান্ত, তো সেই সপ্তভাগীয় সিদ্ধান্তটা কি? এখান থেকে হেডিং করো যে সপ্তভাগীয় সিদ্ধান্ত। এই সপ্তভাগীয় সিদ্ধান্ত, সপ্তভাগের সিদ্ধান্তকে বলা হয় কি? সায়াদবাদ। সায়াদবাদ বলা হয় কি? সায়াদবাদ, বা একেই বলা হয় সপ্তভাগীয় সিদ্ধান্ত। সপ্তভাগীয় সিদ্ধান্ত। সপ্তভাগীয় সিদ্ধান্ত। তাহলে জৈন ধর্মের 7টা ভাগের সিদ্ধান্ত কি কি? তার আগে এখানে একটা ছবি এঁকে গল্প বলবো, গল্পটা ভালোভাবে শুনবে, তাহলে জিনিসটা মনে থাকবে। এবং ছবি দেখে কেউ কিন্তু হাসবে না। আগের থেকে বলে দিলাম যে ছবি দেখে কেউ কিন্তু হাসবে না। তো আঁকছি এখানে একটা হাতির ছবি। এই ধরো হাতির এখানে 4টে পা। একটু ছোট আঁকি, না হলে এখানে জায়গা ধরছে না। হাতি, এই ধরো হাতির ছবি হলো হাতির ছবি আর হাতির দাঁত এখান থেকে। হাতির দাঁত। এবার দেখো আমি যে পয়েন্টগুলো মার্কিং করছি সেই পয়েন্টগুলো দিকে ভালোভাবে খেয়াল করো। ফার্স্ট 1 নম্বর এখানে লেজের ওখানে পয়েন্ট করলাম। সেকেন্ড পয়েন্ট হলো পায়ের এখানে। আচ্ছা, এই এখানে আমি 7খানা পয়েন্ট করব। 7খানা পয়েন্টের অর্থ হলো 7জন অন্ধ ব্যক্তিকে আমি ধরে নিয়ে এসেছি, এবং 7জন যে অন্ধ ব্যক্তি আছে, কি 7জন অন্ধ ব্যক্তি, 7জন
অন্ধ ব্যক্তি, চোখে দেখতে পায় না তারা, অন্ধ ব্যক্তি। এই 7 জন অন্ধ ব্যক্তিকে আমরা কি করব, হাতির 7টা জায়গায় টাচ করতে বলবো। ফার্স্ট জন ব্যক্তিকে বললাম লেজকে টাচ করতে, সেকেন্ড জন ব্যক্তিকে বললাম হাতির পাকে টাচ করতে, 3 নম্বর ব্যক্তিকে বললাম হাতির পিঠকে টাচ করতে। মানে আমি বলে দিচ্ছি না যে, আমি বললাম যে এই পজিশনে টাচ করতে, আমি বলে বলে দেবো না যে হাতের লেজকে টাচ করো বা পাকে টাচ করো। আমি এই পজিশনগুলো দেখিয়ে দেবো, বলবো এই জায়গাগুলোকে টাচ করো এবং অনুভব করো যে এই জায়গাটা কি। 4 নম্বর ব্যক্তিকে বললাম যে হাতির পেটকে টাচ করতে, 5 নম্বর ব্যক্তিকে বললাম হাতির কানকে টাচ করতে, 6 নম্বর ব্যক্তিকে বললাম হাতির সুরকে টাচ করতে, সরি দাঁতকে টাচ করতে, এবং 7 নম্বর ব্যক্তিকে বললাম ধরো হাতির হাতির আছে সুরকে টাচ করতে। এবার প্রথম ব্যক্তি হাতির লেজকে টাচ করলো, তার অনুভূতি কি? তার কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি কি জিনিস, মানে কোন প্রাণী গেস করো যে এটা কোন প্রাণী হতে পারে। তো বললো যে বলতে তো পারবো না, কিন্তু হাতির ওটা লেজ, মানে কোন একটা প্রাণীর সেটা লেজ বলে মনে হলো। দ্বিতীয় ব্যক্তির কাছে চলে আসলাম, দ্বিতীয় ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি যে এত সময় সেটাকে স্পর্শ করলে, টাচ করলে, তাহলে কি মনে হলো? তো দ্বিতীয় ব্যক্তি টাচ করে বলল যে কোনো একটা খাম্বা, কোনো একটা গুড়ি, গাছের গুড়িকে যেন আমি টাচ করলাম। 3 নম্বর ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলাম, 3 নম্বর ব্যক্তি কি বলছে? 3 নম্বর ব্যক্তি বলছে যে কোনো একটা উঁচু মালভূমির মতো, উঁচু ঢিবির মতো, সেটাকে আমি টাচ করেছি। কোনো একজন ব্যক্তি 4 নম্বর ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি 4 নম্বর পজিশনে টাচ করে তুমি কি অনুভূতি পেলে? তো বলছে যে বেশ বেশ নরম এরিয়া, এটা কোনো জন্তুর একটা পেট হতে পারে। 5 নম্বর ব্যক্তি কি বলছে? যে 5 নম্বর ব্যক্তি বলছে যে বেশ কুলোর মতো কিছু একটা জিনিস সে টাচ করেছে। 6 নম্বর ব্যক্তি কি বলছে? 6 নম্বর ব্যক্তি বলছে নুখিলা, অর্থাৎ ধারালো সূচালো একটা কোনো শক্ত পাথরকে সে টাচ করেছে। 7 নম্বর ব্যক্তি কি বলছে? কারণ এরা সবাই অন্ধ, সেই কারণে এরা বুঝতে পারছে না যে এটা হাতি। 7 নম্বর ব্যক্তি কি বলছে? যে কোনো একটা নরম অংশ মতো, পাইপের মতো কোনো একটা অংশকে সে টাচ করেছে। তো এরা প্রত্যেকে কি করছে? প্রত্যেকে কিন্তু সত্যি কথা বলছে, প্রত্যেকে কিন্তু তার নিজের যে প্রসপেক্টিভ, সেই নিজের প্রসপেক্টিভ দিচ্ছে। অর্থাৎ সে যে যে অংশগুলোকে তাকে যে টাচ করানো হয়েছে, স্পর্শ করানো হয়েছে, সেই রেসপেক্টে তারা কিন্তু প্রত্যেকেই সত্যি কথা বলছে। এবার যদি বলি যে 7 নম্বর ব্যক্তিকে যে প্রথম ব্যক্তি যেটা বলছে সেটা কি ভুল বলছে, 7 নম্বর ব্যক্তির সাথে সাথে ঝগড়া করা শুরু করবে? না, সেই ঝগড়া করা যাবে না। মহাবীর স্বামী তাই এখানে কি বলছেন? বলছেন তুমি যেটা জানো সেটা সঠিক, কিন্তু তুমি যেটা জানো সেটাই কেবলমাত্র সঠিক, সেটাই অনলি অ্যান্ড অনলি সঠিক, সেটা কিন্তু নয়। অর্থাৎ প্রথম ব্যক্তি হাতির যে আচরণটা জানছে, হাতি সম্বন্ধে তিনি কি জানছে? যে তার একটা লেজ আছে এবং তার মাথায় কি আছে? তার মাথায় চুল আছে। 7 নম্বর ব্যক্তি কি জানছে? হাতির একটা নলের মতো কোনো একটা অংশ আছে। তারা ধরো সাপোজ হাতিকে আগে কোনোদিন দেখেইনি, বা হাতির স্ট্রাকচার অন্ধ, তো তারা হাতির স্ট্রাকচার কেমন জানেই না, কিন্তু স্পর্শ করে বুঝছে। এবং তাকে শুধুমাত্র সুর যদি স্পর্শ করতে দেওয়া হয়, তাহলে ভাববে হাতি কেমন দেখতে, নলাকার মতো দেখতে। 2 নম্বর ব্যক্তি কেমন বলবে হাতি কেমন দেখতে? 2 নম্বর ব্যক্তি বলবে হাতি কোনো গাছের গুড়ির মতো, একটা গম্বুজ গুড়ির মতো দেখতে। 5 নম্বর ব্যক্তি কি বলবে? 5 নম্বর ব্যক্তি বলবে হাতি, কারণ সে কান টাচ করছে, মানে বলবে যে কুলোর মতো দেখতে। তো প্রত্যেকের প্রসপেক্টিভ কিন্তু আলাদা আলাদা, এবং প্রত্যেকেই কিন্তু এখানে সঠিক বলছে। তাই মহাবীর স্বামী বলছে, কি বলছে সেটা লিখে রাখো, যে তুমি যেটা জানো সেটাই কেবলমাত্র সঠিক, তুমি যেটা জানো সেটা সঠিক, কিন্তু সেটাই যে কেবলমাত্র সঠিক এমনটা নয়। লিখে রাখো, মহাবীর বলছেন তুমি তুমি যেটা জানো, তুমি যেটা জানো সেটা সঠিক, সেটা কি? সেটা সঠিক, কিন্তু কিন্তু তুমি যেটা জানো, কিন্তু তুমি যেটা জানো সেটাই কেবলমাত্র সঠিক, সেটাই কেবলমাত্র, মানে অনলি অ্যান্ড অনলি, সেটাই কেবলমাত্র সঠিক
এমনটা নয়, সেটাই কেবলমাত্র সঠিক, এমনটা এমনটা নয়। তাই এটা নিয়ে নিজেদের মধ্যে কিন্তু ঝগড়া করবে না, কারণ তোমার জ্ঞান ছাড়া অপর ব্যক্তির জ্ঞানও কিন্তু সত্যি হতে পারে, সত্য হতে পারে। নেক্সট, এখানে আরেকটা সিদ্ধান্ত মহাবীর স্বামীর অনেকান্তবাদ সিদ্ধান্ত। এরপর আসছে কি অনেকান্ত। আজকে জৈন ধর্ম টোটালটাই কিন্তু কমপ্লিট করে দেবো, বেশি আর বাকি নেই। তো অনেকান্তবাদ সিদ্ধান্ত, তো সেই জন্য ক্লাস হয়তো একটু লেন্থি হতে পারে, তো 1 ঘন্টা 15-20 মিনিট হয়তো ক্লাস হতে পারে। তো একটু ধৈর্য সহকারে দেখো জৈন ধর্ম, আর নেক্সট ক্লাসে নিয়ে যাব না, আজকে আর বেশি বাকি নেই। এই অনেকান্তবাদ সিদ্ধান্তের পরে এরপর জৈন সঙ্গীতের যে আয়োজনগুলো আছে, মানে প্রথম জৈন সঙ্গীত, দ্বিতীয় জৈন সঙ্গীত, এটা ডিসকাস করলেই হয়ে যাবে। জৈন ধর্ম কমপ্লিট, এবং এই পর্যন্ত টপিকও কিন্তু তোমাদের কমপ্লিট। নেক্সট যে ক্লাস হবে সেখানে শুরু হবে মহাজনপদ, ষোড়শ মহাজনপদ। তো মহাবীর স্বামী অনেকান্ত সিদ্ধান্ততে কি দিচ্ছেন, কি বলছেন? তো ইনি বলছেন যে একই বস্তুর প্রতি, ইনি কি বলছেন? বলছেন একই বস্তুর প্রতি প্রত্যেকটা লোকের কিন্তু দৃষ্টিকোণ আলাদা। একই বস্তুর প্রতি, লিখে রাখো, একই বস্তুর প্রতি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একই বস্তুর প্রতি, আগে লিখে নাও তারপরে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। একই বস্তুর প্রতি আলাদা আলাদা দৃষ্টিকোণ, আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিকোণ। বস্তুটা একই কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিকোণ। দেখবে বাজারে গিয়ে কোনো একটা মাছ তোমরা যে নামে চেনো, হয়তো তোমার বন্ধু বা তোমার প্রতিবেশী সেই মাছটাকে হয়তো অন্য নামে চেনে। তার মানে মাছ কিন্তু ওই সেম মাছ, কিন্তু তাকে দুজনে কিন্তু দু রকম নামে চেনো। আচ্ছা, তার থেকে বেটার হবে অন্য আরেকটা, আমি যদি এক্সাম্পল দিই। সাপোজ ধরো তুমি, এটা হলো তুমি, তুমি কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছ। এটা তুমি বাজারে যাচ্ছ সাপোজ, এটা তুমি, চোখ মুখ, চোখ করে দিলাম, মুখ করে দিলাম। তুমি কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছ। এবার বাজারে যখন যাচ্ছ, তোমার মা বাজার দিয়ে, মনে করো তোমার মা যাচ্ছে, এবং তোমার মা তোমাকে কি বলবে? বলবে যে আমার ছেলে। কি বলবে? বলবে আমার ছেলে। কি বলবে? আমার ছেলে বলবে। এবার ধরো তোমার ছেলে, তোমার ছেলে বাজার দিয়ে যাচ্ছে, তোমার ছেলে, তোমার ছেলে বাজার দিয়ে যাচ্ছে, তো তোমাকে কি বলবে? তোমাকে বলবে যে আমার বাবা যাচ্ছে। অর্থাৎ ব্যক্তি কিন্তু তুমি ওই একই, একজনের কাছে তুমি ছেলে, আরেকজনের কাছে তুমি বাবা। এবার ধরো তোমার ওয়াইফ, তোমার ওয়াইফ বাজার দিয়ে যাচ্ছে, এবং তোমাকে কি বলবে? বলবে যে আমার হাজবেন্ড যাচ্ছে, আমার হাজবেন্ড যাচ্ছে। আবার ধরো তোমার কোনো একটা বন্ধু সাথে বাজারে দেখা হয়ে গেল, তো বন্ধু কি বলবে? এটাকে তুমি কে? তো বন্ধু বলবে কি, যে তোমার বন্ধু এটা। আবার ধরো তুমি কারোর হচ্ছে, তুমি মনে করো কাউকে পড়াও, তো তোমার স্টুডেন্ট, তোমার স্টুডেন্ট তোমাকে কি বলবে? যে আমার স্যার যাচ্ছে। এটা হলো কি আমার স্যার। তাহলে দেখতে পাচ্ছ যে ব্যক্তি কিন্তু তুমি, ব্যক্তি ওই একই, স্টুডেন্টের কাছে তুমি হলে কি? স্টুডেন্টের কাছে তুমি হলে স্যার, মায়ের কাছে তুমি হলে ছেলে, ছেলের কাছে তুমি হলে বাবা, ওয়াইফের কাছে তুমি হলে হাজবেন্ড, বন্ধুর কাছে তুমি হলে কে? বন্ধু। অর্থাৎ ব্যক্তিটা হচ্ছে তুমি, বা ব্যক্তিটা হলাম আমি। আমি কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম, এখান থেকে আমাকে আমাকে ডাকছে, বা বিভিন্ন জনের কাছে আমি বা ওই ব্যক্তিটা দৃষ্টিকোণ কি? দৃষ্টিকোণ কিন্তু বিভিন্ন। তো সেটাই বলছে মহাবীর স্বামী অনেকান্তবাদ সিদ্ধান্ত, অর্থাৎ একই বস্তুর প্রতি আলাদা আলাদা দৃষ্টিকোণ। নেক্সট লেখো এবার মহাবীর স্বামীর কি হচ্ছে? মহাবীর স্বামী মারা যাচ্ছে, তো লেখো মহাবীরের মৃত্যু।
মহাবীরের কি হচ্ছে, মহাবীরের মৃত্যু হচ্ছে, মারা যাচ্ছে। তো মহাবীর কত সালে মারা গিয়েছিলেন? তো মহাবীর মারা গিয়েছিলেন 463 খ্রিস্টপূর্বাব্দে, সরি 468 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা গিয়েছিলেন। এবং তিনি কোথায় মারা যান মহাবীর? তো মহাবীর মারা যান পাবাপুরী নামক জায়গাতে। পাবাপুরী কোথায়? রাজগৃহের পাশে, বিহারের রাজগৃহের পাশে, লিখে রাখো রাজগৃহের পাশে, রাজগৃহের পাশে পাবাপুরী। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে যে মহাবীর কোথায় মারা গিয়েছিলেন। রাজগৃহের পাশে পাবাপুরী নামক জায়গায় তিনি কিন্তু মারা যান, নামক জায়গাতে মারা যান, জায়গাতে মৃত্যু হয়। কার মৃত্যু হয়? মহাবীরের। এবার মহাবীরের মৃত্যুর পর দুটো জৈন সঙ্গীত আয়োজন করা হয়েছিল। তো সেই দুটো জৈন সঙ্গীত কবে আয়োজন করা হয়েছিল, কোন টাইমে আয়োজন করা হয়েছিল, কোথায় আয়োজন হয়েছিল, এবং এই যে জৈন সঙ্গীত আয়োজন হয়েছে তার মানে উদ্দেশ্য কি, মানে সেখানে কি কাজ হয়েছে, সেগুলো আমরা ডিসকাস করব। তো নেক্সট পেজে হেডিং করো যে জৈন সঙ্গীতের আয়োজন, জৈন সঙ্গীতের, জৈন সঙ্গীতের আয়োজন, জৈন সঙ্গীতের আয়োজন, আয়োজন। তো জৈন সঙ্গীতের আয়োজন হচ্ছে প্রথম জৈন সঙ্গীত। প্রথম জৈন সঙ্গীতের আয়োজন, এখানে হেডিং করো প্রথম জৈন সঙ্গীত, প্রথম, প্রথম জৈন সঙ্গীত। তো প্রথম জৈন সঙ্গীতের আয়োজন কোথায় হচ্ছে? প্রথম জৈন সঙ্গীতের আয়োজন, প্রথম জৈন সঙ্গীতের আয়োজন কোথায় হচ্ছে? আয়োজন হচ্ছে, স্থান কোথায়? স্থান হলো মগধের পাটলিপুত্র, মগধের, মগধের কোথায়? পাটলিপুত্র। পাটলিপুত্রতে কি হচ্ছে? প্রথম জৈন সঙ্গীতের আয়োজন হচ্ছে। এবং প্রথম জৈন সঙ্গীত কোন বছর আয়োজন হয়েছিল, টাইম কি ছিল? তো খ্রিস্টপূর্বাব্দ 300 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু আয়োজন হয়েছিল। এই জৈন সঙ্গীতের অধ্যক্ষ কে ছিল? অধ্যক্ষ ছিল স্থূলবাহু। কে ছিল? স্থূলবাহু ছিল, স্থূলবাহু ছিল প্রথম জৈন সঙ্গীতের অধ্যক্ষ। এবং এখানে কি হচ্ছে, এই জৈন সঙ্গীতের দ্বারা কি কার্য হচ্ছে? তো লিখে রাখো, এখানে দুটো কার্য হচ্ছে। একটা কি, জৈন যে সাহিত্য ছিল, জৈন সাহিত্যতে 12টি অঙ্গের রচনা হয়। কি হচ্ছে? জৈন সাহিত্যে, জৈন সাহিত্যে 12টি অঙ্গের রচনা হচ্ছে, 12টি অঙ্গের রচনা হচ্ছে এই প্রথম জৈন সঙ্গীতে। এবং এর পাশাপাশি জৈন ধর্ম দুটো সম্প্রদায়ে বিভক্ত হচ্ছে, জৈন ধর্ম কি হয়ে যাচ্ছে? ডিভাইড হয়ে যাচ্ছে। জৈন ধর্ম দুটি সম্প্রদায়, দুটি সম্প্রদায়ে বিভক্ত হচ্ছে। তোমাদের কাছে কোশ্চেন থাকছে অলরেডি, যেটা আমরা পড়িয়েছি, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম দুটি সম্প্রদায় বিভক্ত হয়েছে কোন বৌদ্ধ সঙ্গীতের পর? কোন বৌদ্ধ সঙ্গীতের পর বৌদ্ধ ধর্ম দুটো সম্প্রদায় বিভক্ত হয়েছে, এবং সেই দুটো সম্প্রদায়ের নাম কি কি? এক্ষুনি চটজলদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অলরেডি কিন্তু পড়ানো হয়ে গেছে। বৌদ্ধ ধর্ম কোন বৌদ্ধ সঙ্গীতের পর ডিভাইড হচ্ছে এবং তাদের নাম কি কি? তো দুটো সম্প্রদায় বিভক্ত হচ্ছে। তো দুটো সম্প্রদায় এখানে আমি নেক্সট পেজে নিয়ে যাচ্ছি। নেক্সট পেজে লিখছি জৈন ধর্মে দুটো সম্প্রদায়, জৈন ধর্ম কি হচ্ছে? ডিভাইড হচ্ছে। জৈন ধর্ম, জৈন ধর্ম কত ভাগে বিভক্ত হচ্ছে? দুটো ভাগে। কি কি সেই দুটো ভাগ? একটা হলো শ্বেতাম্বর, শ্বেতাম্বর, এবং আরেকটি ভাগ হলো দিগম্বর, দিগম্বর, শ্বেতাম্বর এবং দিগম্বর। তো শ্বেতাম্বর এবং দিগম্বরের মধ্যে পার্থক্য কোথায়? তো শ্বেতাম্বরের শ্বেত, শ্বেত মানে কি? সাদা, অর্থাৎ এরা কি করছে? সাদা বস্ত্র পরিধান করছে, সাদা
বস্ত্র পরিধান করছে। সাদা বস্ত্র কি করছে? এরা সাদা বস্ত্র পরছে, সাদা বস্ত্র পরিধান করছে শ্বেতাম্বররা। আর দিগম্বর সম্প্রদায়েরা কি করছে? বলছে যে ওরা সাদা বস্ত্র পরিধান করছে, আমরা ইউনিক কি করতে পারি। তো ওরা ইউনিক দেখিয়েছে যে আমরা কোনো বস্ত্র পরিধান করব না। যাই হোক, আমি এটা এখানে মজার চলে বললাম, কেউ এটাকে সিরিয়াস ভাবে নেবে না। যাদের ধর্ম সেটা, তাদের কাছে সেটা পবিত্র। তো দিগম্বর সম্প্রদায়ের মানুষেরা কি করছে? কোনো বস্ত্র পরে না, কোনো বস্ত্র পরিধান করে না, কোনো বস্ত্র পরিধান করছে না। আর শ্বেতাম্বর সম্প্রদায়ের যিনি প্রমুখ ছিলেন, এই সম্প্রদায়ের যিনি প্রমুখ ছিলেন, যে কার নেতৃত্বে শ্বেতাম্বর সম্প্রদায় বিভক্ত হয়েছিল, তো প্রমুখ ছিলেন কে? স্থূলবাহু। স্থূলবাহু, যে স্থূলবাহু প্রথম জৈন সঙ্গীতের অধ্যক্ষ ছিলেন। আর দিগম্বর যে সম্প্রদায়, এটার প্রমুখ কে ছিলেন? এর প্রমুখ ছিলেন ভদ্রবাহু। এর প্রমুখ কে ছিলেন? ভদ্রবাহু। তো ভদ্রবাহু এবং স্থূলবাহুর নেতৃত্বে কি হচ্ছে? প্রথম জৈন সঙ্গীতের পর জৈন ধর্ম দুটো ভাগে ডিভাইড হচ্ছে। এক হলো শ্বেতাম্বর এবং সেকেন্ড হলো দিগম্বর। শ্বেতাম্বর স্থূলবাহুর আন্ডারে, দিগম্বর ভদ্রবাহুর আন্ডারে। শ্বেতাম্বর শ্বেত, শ্বেত থেকে মনে রাখবে, শ্বেত মানে সাদা, মানে সাদা বস্ত্র পরিধান করছে। আর দিগম্বর কোনো বস্ত্র পরিধান করছে না। আচ্ছা, যে কোশ্চেনটা করেছিলাম, আশা করি এত সময় সবাই অ্যান্সার দিয়েছো। যারা অ্যান্সার দাওনি তার মানে তোমরা আগের ক্লাস দেখোনি বা রিভিশন করছো না, এবং নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। যখন পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে বা যখন তোমরা CBT-1 এক্সাম দিতে যাবে, তখনই বুঝতে পারবে যে ক্লাস না করার রেজাল্ট কি। তো যাই হোক, যারা অ্যান্সার দিলে ওয়েল অ্যান্ড গুড। তো অ্যান্সার কি হবে? বৌদ্ধ ধর্ম দুটো ভাগে বিভক্ত হয়েছিল, হিনজান এবং মহাযানে, এবং এটা বিভক্ত হয়েছিল চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়ে যাওয়ার পর, মানে কনিষ্কের টাইম পিরিয়ডে যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল। এবং পরবর্তীতে গিয়ে এই বৌদ্ধ ধর্মের যে মহাযান শাখাটা ছিল, সেটা আরো দুটো ভাগে বিভক্ত হয়েছিল, শূন্যবাদ এবং কি ব্রজযান। নেক্সট হেডিং করো, দ্বিতীয় জৈন সঙ্গীত। দ্বিতীয় জৈন সঙ্গীত, দ্বিতীয় জৈন সঙ্গীত। আচ্ছা, একটা কথা বলি, ক্লাসের মাঝখানেই বলছি, কারণ লাস্ট অনেক ক্লাস থেকে দেখছি যে অনেকে ক্লাস দেখছো বাট লাইক করছো না। তো ক্লাস যদি ভালো লাগে, বারবার বলছি, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে, বা তোমরা কমেন্টও করতে পারো, এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা তোমার মতো আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য এসএসসি হোক, পিএসসি হোক, পুলিশের এক্সাম হোক, এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। কারণ এই ক্লাসগুলো প্রত্যেকটা এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে দ্বিতীয় জৈন সঙ্গীতে ওই একই জিনিস লেখো, যে কোথায় হয়েছিল, কোথায় আয়োজন হয়েছিল, স্থান কোথায়। সেকেন্ডলি লেখো এখান থেকে যে কোন টাইমে হয়েছিল, কোন বছরে হয়েছিল, এবং অধ্যক্ষ কে ছিল, অধ্যক্ষ কে ছিল, অধ্যক্ষ কে ছিল। তো কোথায় হয়েছিল দ্বিতীয় জৈন সঙ্গীত? তো এটা হয়েছিল গুজরাটে। গুজরাটের কোথায়? গুজরাটের বল্লভীতে। তাহলে প্রথমটা হয়েছিল কোথায়? প্রথমটা হয়েছিল গুজরাটের বল্লভী। প্রথমটা হয়েছিল কোথায়? প্রথমটা হয়েছিল মগধের পাটলিপুত্র, এবং এটা কোথায় পড়ে? বিহার স্টেটের মধ্যে পড়ে। তো প্রথম হয়েছিল বিহারের মগধের পাটলিপুত্রে, এবং দ্বিতীয় যে জৈন সঙ্গীত, সেটার আয়োজন কোথায় হয়েছিল? গুজরাটের বল্লভীতে আয়োজন হয়েছিল। দ্বিতীয় জৈন সঙ্গীত এটা হয়েছিল 512 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দ নয়, খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দে 512 খ্রিস্টাব্দে হয়েছিল। তাহলে প্রথমটা কবে হয়েছিল? প্রথমটা হয়েছিল 300 খ্রিস্টপূর্বাব্দে, এবং পরেরটা হচ্ছে কি খ্রিস্টাব্দে, অর্থাৎ এডিতে হচ্ছে, 512 এডিতে হচ্ছে। এবং অধ্যক্ষ কে ছিল? অধ্যক্ষ ছিল কে? দেবদ্রী সমাশ্রাবণ। দেবদ্রী সমাশ্রাবণ, দেবদ্রী সমাশ্রাবণ ছিলেন অধ্যক্ষ। এবং এখানে কি কাজ হচ্ছে এই দ্বিতীয় জৈন সঙ্গীতে? তো এখানে জৈন সাহিত্যকে অন্তিম রূপে কিন্তু রচনা করা হয়েছে। তো লিখে রাখো এখানে, জৈন সাহিত্যকে, জৈন সাহিত্যকে
অন্তিম রূপে রচিত করা হয়েছে, অন্তিম রূপে রচনা করা হয়, রচনা করা হয়েছে। তো এই ছিল টোটাল তোমাদের জৈন ধর্ম, জৈনিজম অর্থাৎ জৈন ধর্ম। তো টোটাল তোমাদের টপিক কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট আমরা শুরু করেছিলাম সেই পাষাণকাল থেকে। পাষাণকালের পর আমরা পড়েছিলাম বৈদিক, সিন্ধু সরস্বতী সভ্যতা। সিন্ধু সরস্বতী সভ্যতা কমপ্লিট করার পর আমরা পড়েছি বৈদিক সভ্যতা, এবং বৈদিক সভ্যতা কমপ্লিট করার পর আমরা সেখান থেকে একটু ট্র্যাক আলাদা করে নিয়েছি, কারণ তারপরে পড়া উচিত মহাজনপদ, ষোড়শ মহাজনপদ। তো সেখানে ওই সমসাময়িক টাইম পিরিয়ডে দুটো ঘটনা হচ্ছে বলে আমরা একটু ট্র্যাকটা চেঞ্জ করেছি, অর্থাৎ বৌদ্ধ ধর্ম পড়লাম, জৈন ধর্ম পড়লাম। নেক্সট ক্লাসে আমরা শুরু করব ষোড়শ মহাজনপদ। তো এতগুলো চ্যাপ্টার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কোনো নতুন স্টুডেন্ট যদি হয়ে থাকো, ফার্স্ট টাইম আজকের ক্লাস যদি দেখে থাকো, তাদেরকে বলবো আগের ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলো সেখান থেকে দেখে নেবে, কারণ প্রত্যেকটা টপিকই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।